ভারতে এআই নিয়ে যা হচ্ছে তা এক কথায় বলতে গেলে একটা বিপ্লব। কিন্তু এই আলোচনাগুলো এখন কিভাবে বাস্তবে রূপ নিচ্ছে, চলুন আজ আমরা সেই গল্পটাই একটু গভীরে গিয়ে দেখি। এখনকার এই হাইপার কম্পিটিটিভ দুনিয়ায় ব্যবসাগুলোর জন্য টিকে থাকাই কিন্তু একটা বড় ব্যাপার। এগিয়ে থাকার জন্য সবাই দৌড়াচ্ছে, কিন্তু আসল প্রশ্নটা হলো এই ভিড়ে নিজেদের আলাদা করে চেনানোর উপায়টা কি? উত্তরটা জানেন তো, লুকিয়ে আছে ডেটার মধ্যে। একটা ম্যাকেন্সি স্টাডি কি বলছে শুনুন। যে কোম্পানিগুলো তাদের গ্রাহকদের ডেটা ঠিকঠাক ব্যবহার করে তারা প্রতিযোগীদের থেকে ২৩ গুণ, হ্যাঁ ঠিকই শুনেছেন, ২৩ গুণ এগিয়ে থাকার সম্ভাবনা রাখে। আর এই যে এগিয়ে থাকার দৌড়, এটাই কিন্তু বিশ্বজুড়ে একটা বিশাল ট্রেন্ড তৈরি করেছে, যাকে আমরা খুব ফ্যান্সি একটা নামে ডাকি, ডিজিটাল ট্রান্সফরমেশন। ব্যাপারটা যে কতটা সিরিয়াস তা একটা সংখ্যা দিয়েই বোঝা যায়। ধারণা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে এই ডিজিটাল ট্রান্সফরমেশনের পেছনে বিশ্বজুড়ে খরচ হবে প্রায় $3.9 ট্রিলিয়ন। মানে এটা এখন আর কোনো অপশন নয়, প্রতিযোগিতায় টিকে থাকার মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এআই। একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, আলোচনাটা এখন আর কোম্পানিগুলো এআই ব্যবহার করবে কি করবে না এই নিয়ে নয়, বরং আলোচনা হচ্ছে কত তাড়াতাড়ি আর কতটা গভীরে তারা এটাকে নিজেদের সিস্টেমের সাথে জুড়তে পারবে। আর এই পুরো ব্যাপারটা ভারতে এসে একটা অন্য মাত্রা পেয়েছে, বিশেষ করে ২০২৫ সালে। তো চলুন এবার একটু তলিয়ে দেখা যাক কেন এই ২০২৫ সালটা ভারতের ব্যবসাগুলোর জন্য এআই প্রয়োগের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ একটা বছর হয়ে দাঁড়ালো। ব্যাপারটা বুঝতে হলে ২০২৪ আর ২০২৫-এর মধ্যে তফাৎটা দেখতে হবে। দেখুন, ২০২৪ সালটা ছিল অনেকটা কৌতূহলের বছর। সবাই একটু চেখে দেখছিল, ছোটখাটো পাইলট প্রজেক্ট করছিল। কিন্তু ২০২৫ আসতেই ছবিটা পুরোপুরি পাল্টে গেল। এখন এটা দৃঢ় বিশ্বাস আর প্রতিশ্রুতির বছর। এআই এখন আর সাইড প্রজেক্ট নয়, বরং ব্যবসার একেবারে কোর ওয়ার্কফ্লোয়ের অংশ হয়ে উঠছে। আর এই যে শুধু ভাবনা থেকে কাজে নামা, এর ফলও কিন্তু হাতে নাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সেক্টরে, যেমন ধরুন ব্যাংকিং, রিটেল, হেলথকেয়ার বা আইটি, সব জায়গায় বাস্তব উন্নতি চোখে পড়ছে। গ্রাহকদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, কাজ শেষ হচ্ছে অনেক দ্রুত, ছোটখাটো ভুল কমে আসছে, সাপ্লাই চেইন আরও নিখুঁত হচ্ছে, আর নতুন নতুন উদ্ভাবনের গতিও বাড়ছে। তবে ভারতের এআইয়ের গল্পে একটা দারুণ ব্যাপার আছে যা একে অন্যদের থেকে আলাদা করে, আর সেটা হলো মেড ফর ইন্ডিয়া এআইয়ের ধারণা। মানে স্থানীয়করণের উপর প্রচণ্ড জোর দেওয়া হচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এমন একটা এআই সিস্টেম তৈরি করা যা শুধু বিশ্বজুড়ে পাওয়া ডেটার উপর ভিত্তি করে তৈরি নয়, বরং এটা ভারতের নিজস্ব প্রেক্ষাপট বোঝে। মানে হিন্দি, বাংলা, তামিলের মতো স্থানীয় ভাষাগুলো বুঝতে পারে, এখানকার ব্যবসার জটিল নিয়মকানুন জানে, এখানকার মানুষের কেনাকাটা বা অন্যান্য আচরণের ডেটা ব্যবহার করতে পারে। এমনকি অনেক জায়গা যেখানে ইন্টারনেট নেই বা খুব স্লো, সেখানেও কাজ করতে পারে। আর এই স্থানীয় চাহিদার কারণেই কিন্তু বাজারটাও বদলে যাচ্ছে। একদিকে যেমন গুগল ভারতে তাদের এআই পরিকাঠামো বাড়াচ্ছে জেমিনির মতো মডেলগুলোকে স্থানীয়ভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য, তেমনি এসএপি স্থানীয় ডেটা রাখার জন্য সার্বভৌম ক্লাউড আনছে। আবার অন্যদিকে সায়েন্টের মতো দেশীয় কোম্পানিগুলোও কিন্তু পিছিয়ে নেই, তারা পার্টনারশিপ করে নির্দিষ্ট সেক্টরের জন্য কাস্টম চিপ পর্যন্ত তৈরি করছে। তো এআই গ্রহণ করার সাথে সাথে কোন কাজের জন্য কোন এআই ব্যবহার করা উচিত, এই বোঝাপড়াটাও কিন্তু অনেক পরিষ্কার হয়েছে। প্রথমে আসা যাক জেনারেটিভ এআই বা জেন এআই এর কথায়। এর কাজ হলো নতুন কিছু তৈরি করা, হতে পারে সেটা লেখা, ছবি বা এমনকি কম্পিউটার কোড। আর এর পরের ধাপটা আরও এক কাঠি সরেস, এজেন্টিক এআই। ব্যাপারটা হলো এমন একটা সিস্টেম যা নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, কাজ করতে পারে প্রায় কোনো মানুষের সাহায্য ছাড়াই, অনেকটা স্বয়ংক্রিয় সহকারীর মতো। তো এখন বুদ্ধিমান কোম্পানিগুলো আর এক সাইজ সব কিছুতে ফিট হবে এই নীতিতে চলছে না, তারা একটা স্তরযুক্ত বা লেয়ার্ড কৌশল নিচ্ছে। মানে একেবারে সাধারণ রুটিন কাজের জন্য ব্যবহার হচ্ছে ক্লাসিক এআই, যখন কোনো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উত্তর দরকার তখন কাজে লাগানো হচ্ছে গ্রাউন্ডেড জেএনআই, আর যেখানে একেবারে নতুন কিছু ভাবার বা সৃজনশীলতার প্রয়োজন শুধুমাত্র সেখানেই ব্যবহার করা হচ্ছে বড়সড় জেএনআই মডেল। তবে এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, এর পথে কিন্তু বেশ কিছু বাস্তব বাধাও আছে। সবকিছু অত সহজ নয়। প্রথম চ্যালেঞ্জটাই হলো ডেটা। বহু কোম্পানিতেই ডেটাগুলো সব জগাখিচুড়ি হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে, আর তাদের পুরনো আইটি সিস্টেমগুলো এই নতুন এআই প্রযুক্তির সাথে ঠিকমতো কথাই বলতে পারছে না, ফলে ইন্টিগ্রেশন একটা বড় সমস্যা। দ্বিতীয় বাধাটা হলো মানুষ। মানে কর্মীদের মধ্যে এআই নিয়ে যথেষ্ট জ্ঞান বা বোঝাপড়ার অভাব। আর যুগ যুগ ধরে চলে আসা কাজের ধরন
হঠাৎ করে বদলে ফেলতে একটা প্রতিরোধ তো আসেই। এই অভ্যন্তরীণ প্রতিরোধটাও কিন্তু অগ্রগতির গতি কমিয়ে দিচ্ছে। আর ৩ নম্বর চ্যালেঞ্জটা হলো ঝুঁকি আর নিয়ন্ত্রণের। ভাবুন, এআই যখন ব্যবসার বড় বড় সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন প্রশ্ন ওঠে, এর ওপর নিয়ন্ত্রণ কার থাকবে? একে অডিট করা হবে কিভাবে? এর কাজের স্বচ্ছতা কতটা? এই পুরো শাসন ব্যবস্থা বা গভর্নেন্স তৈরি করাটাও একটা বিরাট কাজ, যা এখনও চলছে। তাহলে এই পুরো বিষয়টাকে যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, ভারতে এই এআই বিপ্লবটা আসলে দেশের অর্থনীতি এবং বাকি বিশ্বের জন্য কী ইঙ্গিত দিচ্ছে? দেখুন, একটা জিনিস পরিষ্কার, যে ব্যবসাগুলো এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে, তাদের জন্য উৎপাদনশীলতা বাড়বে, খরচ কমবে, আর তারা প্রতিযোগিতায় একটা বিরাট সুবিধা পাবে। এর মানে হলো তাদের উন্নতির সম্ভাবনাও বিশাল, যা শেষ পর্যন্ত দেশে আরও বিনিয়োগ আর নতুন উদ্ভাবন নিয়ে আসবে। কিন্তু সবকিছুরই তো একটা অন্য দিক থাকে, তাই না? এই প্রযুক্তিগত পরিবর্তনের ফলে শ্রমবাজারে একটা বড় ধাক্কা লাগতে পারে। অটোমেশনের কারণে কিছু কিছু পুরনো দক্ষতার আর প্রয়োজন থাকবে না। এর ফলে এক ধরনের কাঠামোগত বেকারত্ব বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের ঝুঁকি তৈরি হচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়াচ্ছে, যখন এআই আমাদের রোজকার রুটিন কাজগুলো সামলে নিচ্ছে, তখন মানুষের কাজ আর সৃজনশীলতার জন্য নতুন দিগন্তটা কি হতে চলেছে? এই পরিবর্তনটা শুধু ব্যবসা চালানোর পদ্ধতি বদলাচ্ছে না, বরং কাজ বলতে আমরা যা বুঝি সেই ধারণাকেই নতুন করে ভাবতে বাধ্য করছে।